ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প ও পুতিনের বৈঠক নিয়ে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এরই মধ্যে ফোন আলাপ সেরেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে জেলেনস্কির সাথে আলাপ করবেন ট্রাম্প। গাজায় ইসরায়েলের হামলায় 97% স্কুল ধ্বংস করেছে ইসরায়েল, একটি প্রজন্ম হারিয়ে যাওয়ার শঙ্কা। এদিকে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে 21,000 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইরান। এখনও নিয়ন্ত্রণে আসেনি ইউরোপের দাবানল, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজের এলমেনডর্ফ বিমান ঘাঁটিতে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের দুই কর্মকর্তা। এদিকে ট্রাম্প ও পুতিনের বহুল প্রত্যাশিত বৈঠকের কয়েকদিন আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কো রুবিও দুই প্রেসিডেন্টের বৈঠকের কিছু দিক নিয়ে আলোচনা করেছেন। উভয় পক্ষই বৈঠককে সফল করতে চায় বলে বিবৃতিতে বলা হয়। তবে দুই পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পুতিনের সাথে বৈঠকের আগে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ভার্চুয়াল বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট। ওই বৈঠকে বেশ কয়েকজন ইউরোপীয় নেতাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে এই বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হলেও হোয়াইট হাউস বলছে আলাস্কার শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প থাকবেন শ্রোতার ভূমিকায়। এই যুদ্ধে জড়িত শুধুমাত্র একটি পক্ষই বৈঠকে উপস্থিত থাকবে। তাই কিভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে সম্পর্কে আরও ভালো করে বুঝতে আপাতত সঠিক লক্ষ্য ঠিক করবেন প্রেসিডেন্ট। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি শ্রবণ অনুশীলন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে আগামী শুক্রবার আলাস্কায় বৈঠক করবেন ট্রাম্প ও পুতিন। প্রশ্ন হলো, এত জায়গা থাকতে পুতিনের সাথে বৈঠক করতে ডোনাল্ড ট্রাম্প কেন নিজেদের আলাস্কাকে বেছে নিয়েছেন? আর এই নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। শারমিন স্বপ্নার প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কা, যেখানে আগামী শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু মজার বিষয় হলো, পাহাড় আর বরফে ঢাকা আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল। 1867 সালে রাশিয়া অঞ্চলটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়। অঙ্গরাজ্যটির পশ্চিম প্রান্ত থেকে রাশিয়ার পূর্বতম অংশ খুব বেশি দূরে নয়, মাঝে শুধু বেরিং প্রণালী। যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার পর 150 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও আলাস্কায় রাশিয়ার প্রভাব এখনও আছে। রাশিয়া থেকে মাত্র কয়েক মাইল দূরে আলাস্কার অবস্থান। তবে শুধু ইতিহাসের প্রতি সম্মান দেখাতে ট্রাম্প ও পুতিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই বৈঠকের ভেন্যু হিসেবে আলাস্কাকে বেছে নেওয়া হয়নি, বরং এখানে রাজনৈতিক হিসাব নিকাশ রয়েছে। এই অঙ্গরাজ্যটি ট্রাম্পের বেছে নেওয়ার কারণ হতে পারে তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীদের পাশাপাশি ন্যাটো জোটের মিত্রদের থেকেও দূরত্ব বজায় রাখা। এছাড়া আলাস্কায় জনসংখ্যা কম থাকায় সন্ত্রাসী হামলা বা পরিকল্পিত উস্কানিমূলক ঘটনার ঝুঁকি কমানো অপেক্ষাকৃত সহজ। সেই সঙ্গে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা আছে তাও এড়ানো সম্ভব হবে, কেননা যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য রাষ্ট্র নয়। ভূখণ্ডের মালিকানা অপরিবর্তনীয় থাকার কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক নিয়ম নেই, বরং রাজনৈতিক ও কূটনৈতিক কারণে ভূখণ্ডের মালিকানা পরিবর্তনশীল, যার প্রকৃষ্ট উদাহরণ আলাস্কা। আর ট্রাম্প পুতিন বৈঠক ঘিরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটিও ভূমির মালিকানার পরিবর্তন ঘিরে। হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের জানান, ইউক্রেন ও রাশিয়া উভয়ের মঙ্গলের জন্য কিছু এলাকা অদলবদল করা হবে। আর ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে রাশিয়ার মূল দাবিগুলোর মধ্যে অন্যতম এই ভূমি অদলবদল। শারমিন স্বপ্না, ৭১। যুদ্ধবিরতির প্রস্তুতি নয়, ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য পুতিন সেনাবাহিনী প্রস্তুত করছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি কথা বলেন। জেলেনস্কি বলেন, রাশিয়ার পক্ষ থেকে এখনো পর্যন্ত যুদ্ধ পরবর্তী প্রস্তুতির জন্য
পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সংকেত পাওয়া যায়নি, বরং তারা তাদের বাহিনীকে নতুনভাবে পুনর্বিন্যাস করছে, যা নতুন হামলার প্রস্তুতির ইঙ্গিত দেয়। দক্ষিণ সীমান্তবর্তী রণাঙ্গনের ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন জানান, আরও হামলা চালানোর জন্য জাপোরিঝিয়া অঞ্চলে কিছু সামরিক ইউনিট সরিয়ে নিয়েছে রাশিয়া। এদিকে 15 আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শান্তি আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনের জনগণের অবশ্যই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে স্বাধীনতা থাকতে হবে। এছাড়া একটি কূটনৈতিক সমাধানে অবশ্যই ইউক্রেনীয় ও ইউরোপীয়দের স্বার্থের সুরক্ষা দিতে হবে বলে যৌথ বিবৃতি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের 26টি সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বিবৃতিতে তারা বলেন, কূটনৈতিক সমস্যা সমাধান অবশ্যই ইউক্রেন ও ইউরোপের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে। ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক করার কথা রয়েছে। ট্রাম্প পুতিনের বৈঠকের সামনে রেখেই ওই বিবৃতিটি দিয়েছেন ইউরোপীয় নেতারা। ইউরোপীয় দেশগুলো মনে করে, আলাস্কার বৈঠকে রাশিয়াকে বড় ধরনের ছাড় দেওয়া হলে ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোকে নিরাপত্তা নিয়ে হুমকিতে পড়তে হতে পারে। এদিকে ইইউ এর সব সদস্য দেশের নেতারা এই বক্তব্য সমর্থন করলেও হাঙ্গেরি তাতে সই করেনি। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রাজধানী ওয়াশিংটন ডিসিতে অপরাধ দমনের জন্য সেনা মোতায়েনের কাজ শুরু হয়ে গেছে। এরই মধ্যে ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড সদর দপ্তরে একদল সেনা এসে পৌঁছেছে। এদিকে 800 সদস্যের এই বাহিনীর মোতায়েনকে রাজনৈতিক নাটক বলেছেন ডেমোক্র্যাটরা। একই সাথে পরবর্তীতে ন্যাশনাল গার্ড সৈন্যদের কোথায় পাঠানো হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্প অন্যান্য বড় শহরেও এই পদক্ষেপ নেবার হুমকি দেওয়ার পর ডেমোক্র্যাটরা উল্লেখ করেছেন যে গত 2 বছরে ওয়াশিংটনে সহিংস অপরাধ ঐতিহাসিকভাবে সর্বনিম্নে নেমে এসেছে। এদিকে ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার বলেছেন, তিনি অপরাধ দমনের জন্য অতিরিক্ত কর্মী ব্যবহার করতে চান, যদিও প্রথমে এই পদক্ষেপের সমালোচনা করেছিলেন তিনি। ইসরায়েলি হামলা 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও 2 মেডিকেল কর্মী সহ 73 জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে 19 জন ত্রাণ প্রার্থীও রয়েছেন। মঙ্গলবারও ত্রাণ কেন্দ্রে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিন জেকিম ক্রসিংয়ের জিএইচএফ কেন্দ্রে ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। এ নিয়ে মে মাস থেকে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন 1800-এরও বেশি ফিলিস্তিনি। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটি ও শরণার্থী ক্যাম্প সহ পুরো গাজা দখলের পরিকল্পনা করছে ইসরায়েল। আরব ইউরোপীয় দেশগুলো ইসরায়েলের এই পরিকল্পনার বিরোধিতা করলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সম্মতি দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে ফোনে দেয়া এক ইন্টারভিউতে ট্রাম্প বলেন, ইসরায়েলকে সিদ্ধান্ত নিতে হবে তারা পরবর্তীতে কি করবে, হামাস কি গাজায় থাকতে দেবে কিনা। তবে তিনি মনে করেন হামাস গাজায় থাকতে পারবে না। ইসরায়েলি হামলায় গাজার প্রায় 97% শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। বেশিরভাগ স্কুল ধ্বংস হওয়ায় শিক্ষার সুযোগ পাচ্ছে না সেখানকার শিশুরা। ফিলিস্তিনের শিক্ষামন্ত্রী আমজাদ বারহাম অভিযোগ করেন, গাজার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে ইসরায়েল পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর হামলা চালিয়েছে। এদিকে শিশুরা যত বেশি সময় স্কুলের বাইরে থাকবে, একটি প্রজন্ম হারিয়ে যাওয়ার ঝুঁকি তত বেশি বলে সতর্ক করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আনরোয়া। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। প্রায় 2 বছর ধরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় ধ্বংস হয়ে গেছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। ফিলিস্তিনের শিক্ষামন্ত্রী আমজাদ বারহাম জানান, হামলায় 360টি স্কুলের মধ্যে 293টি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েল পরিকল্পিতভাবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর হামলা চালিয়েছে। ইসরায়েল আমাদের ছেলেমেয়েদের আশাকে হত্যা করতে চায়। আমরা আমাদের জনগণের সাথে এক হয়ে কাজ করছি, শিক্ষা প্রক্রিয়া ফিরিয়ে আনতে, আশা ফিরিয়ে আনতে এবং এই প্রজন্মের জন্য ভবিষ্যৎ গড়ে তুলতে। এদিকে এক প্রতিবেদনে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আনরোয়া জানিয়েছে, প্রতিদিনই শ্রেণীকক্ষ থেকে দূরে থাকার কারণে এসব শিশুর প্রাপ্য ভবিষ্যৎ কেড়ে নেওয়া হচ্ছে। তারা সতর্ক করে জানায়, শিশুরা যত বেশি সময় স্কুলের বাইরে থাকবে, একটি প্রজন্ম হারিয়ে যাওয়ার ঝুঁকিও তত বেশি হবে।
এদিকে গাজার শিশুদের কষ্ট সহ্য করতে পারছেন না বলে জানিয়েছেন মার্কিন পপ স্টার ম্যাডোনা। তিনি ইনস্টাগ্রামে এক পোস্টে পোপ লিওকে গাজায় গিয়ে শিশুদের কাছে আলো পৌঁছে দেওয়ার আবেদন জানান। শারমিন স্বপ্না, ৭১। তেল আবিবে ইসরায়েলি বিমান বাহিনীর প্রাক্তন পাইলট এবং রিজার্ভ সদস্যরা সামরিক সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেছেন। গাজা যুদ্ধের অবসান ও জিম্মিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে এই বিক্ষোভ করেন তারা। ইসরায়েলি পতাকা নিয়ে ইসরায়েলি চিফ অফ স্টাফ ইয়ার জামিরকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান বিক্ষোভকারীরা। তারা বলেন, এই যুদ্ধ জিম্মিদের, ইসরায়েলি সেনাদের এবং গাজার নিরীহ মানুষদের মৃত্যু ডেকে আনছে। এই যুদ্ধের ফলে ইসরায়েল কোনো কৌশলগত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। গত শুক্রবার নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে যে তার মন্ত্রিসভা পুরো গাজা দখলের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে গাজায় দুর্ভিক্ষের নিন্দা জানিয়ে তেল আবিবের একটি হোটেলের বাইরে বিক্ষোভ করেছে সেখানে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের GHF এর কর্মকর্তারা। ইসরায়েলের সাথে গত জুন মাসে 12 দিনের যুদ্ধে ইরানের পুলিশ অন্তত 21,000 সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এক মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত 13 জুন ইসরায়েলের বিমান হামলা শুরুর পর ইরানের নিরাপত্তা বাহিনী দেশ জুড়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করে। ওই সময় সড়কের তল্লাশি চৌকি স্থাপন ও জনগণের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সন্দেহভাজন আচরণকারীদের বিষয়ে নিরাপত্তা বাহিনীকে অবগত করার আহ্বান জানানো হয়। ইরানি পুলিশের মুখপাত্র সাইদ মোন্তাজারা রোল মাহদি বলেছেন, ইসরায়েলের সাথে সংঘাতের সময় জনগণের ফোন কল 41% বৃদ্ধি পায়, যার ফলে 12 দিনের যুদ্ধে 21,000 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। কানাডায় 2025 সালের দাবানল মৌসুম এরই মধ্যে দেশটির ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে খারাপ মৌসুমে পরিণত হয়েছে। শত শত দাবানল নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে আগুনের সময়কাল ও তীব্রতা বাড়ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। কানাডিয়ান ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারে দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছর এরই মধ্যে 73,18,421 হেক্টর এলাকা দাবানলে পুড়ে গেছে, যা গেল 5 বছরের গড়ের তুলনায় প্রায় 78% বেশি। বর্তমানে দেশটিতে 470টিরও বেশি দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানান তারা। বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের দাবানল জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট প্রতিফলন। বসন্তে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া তাপমাত্রাকে স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি সেলসিয়াস বেশি করেছে। ভয়াবহ দাবানলে পড়েছে তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় চান্নাকালে প্রদেশ। এরপরই সেখান থেকে শত শত বাসিন্দাকে সরিয়ে নিয়েছে তুরস্ক সরকার। দাবানলের কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে চান্নাকালে বিমানবন্দর ও দার্দানেলিস প্রণালী। সোমবার এই দাবানলের সৃষ্টি হয়। বুধবার তৃতীয় দিনের মতো আগুন নিয়ন্ত্রণের কাজ করছে দমকল বাহিনী। এর আগে মঙ্গলবার আগুন নিয়ন্ত্রণে 7টি বিমান ও 6টি হেলিকপ্টার কাজ করছে। তবে এখনো পর্যন্ত আবাসিক এলাকায় সরাসরি কোনো বিপদের আশঙ্কা নেই। এরই মধ্যে চান্নাকালে ও ইজমির সহ কয়েকটি বড় দাবানল নিয়ন্ত্রণে এসেছে। দাবানল ছড়িয়ে পড়েছে স্পেনের গ্যালিসিয়া অঞ্চলে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে আগুনে প্রায় 3,500 হেক্টর জমি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে স্পেনের কিছু অঞ্চলে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। প্রচণ্ড তাপদাহ ও ঝড়ো হাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভাতে কাজ করছে কয়েকশো ফায়ার সার্ভিস কর্মী। বিমান ও হেলিকপ্টার থেকে বিস্তীর্ণ এলাকায় ছিটানো হচ্ছে পানি। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর দেখতে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।